ট্রিমারটা অর্ডার দিয়েছিলাম। আমি দেখতে পেলাম যে এই ট্রিমারটা অরিজিনাল কোনোভাবে না, এমনকি এটা মাস্টার কপিও না। এটা চকবাজারের প্রোডাক্ট দিয়ে দিয়েছিল আমাকে, সেটা আমি ইউজও করতে পারি না। যিনি নকল কপিবাজ তার পক্ষে 3 থেকে 4 রকমের প্রোডাক্ট একসাথে এনে আমার ছবি ইউজ করে এটাকে করা সম্ভব না। ডিজাইনের উপর ট্রেডমার্ক বা এগুলো সব ডিজাইনে তো করা সম্ভব না। সিঙ্গেল পিসও তারা পাইকারি রেটে বিক্রি করছে। সেই জায়গায় একটা নীতিমালা থাকা দরকার যে কিভাবে পাইকারি বিজনেসম্যানরা বিজনেস করবে, কিভাবে নারী উদ্যোক্তারা বিজনেস করবে। কমপ্লেন কিন্তু এখন অনলাইনে করা সম্ভব এবং এটা প্রায় 1 বছর ধরে আমরা করছি এবং এখানে প্রচুর অভিযোগ রেগুলারই আসতো। পার ডে আমাদের একটা অ্যাভারেজ অভিযোগ আসতো, 100টা মতো আমাদের এখানে কেস ফাইল হতো। একের পর এক প্রতারণার ঘটনায় চ্যালেঞ্জের মুখে উদ্যোক্তারা। 60,000 কোটি টাকা সম্ভাবনাময় ই কমার্স খাত ধরে রাখতে সুনির্দিষ্ট নীতিমালা করার তাগিদ ই-ক্যাবের। মেলাটা তো আমাদের জাতীয় মেলা, তো এখানে আসার লোভটা হচ্ছে কি আমাদের দেশীয় পণ্যগুলো এক ছাদের নিচে খুঁজে খুঁজে যে পণ্যগুলো সব জায়গায় পাওয়া যায় না এরকম পণ্যগুলো খুঁজে বের করার এবং সেগুলো কেনার চেষ্টা করতেছি। প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি, সেখানকার কৃষি উদ্যোক্তা যারা আছে একদিনের মাথায় কৃষি ঋণ দেওয়া হচ্ছে। অর্থনীতিতে আরও বেশি সচল করার জন্য, ডেভেলপ করার জন্য আমাদের মার্কেন্টাইল ব্যাংকের পাশাপাশি অন্যান্য ব্যাংকগুলো এসব ক্ষুদ্র, মাইক্রো এবং মাঝারি শিল্পগুলোকে অর্থায়ন করে আমরা চাচ্ছি তাদের পাশে থাকবো। লোনটা পাওয়া হচ্ছে কি আমাদের ব্যবসাটা একটু বাড়ানোর জন্য, আর নারীরা তো এমনি মানে টাকার জন্য কিছু পিছিয়ে থাকে, আর এই টাকাগুলো পাইলে কি একটু ব্যবসাটা আরো বাড়াইতে পারি। ব্যাংকার ভাইয়েরা তো অনেক সময় আসে, কিন্তু আসে আমাদের যেতে বলে, কিন্তু যেতে বললে গেলে আপনার মনে করেন যে এই সমস্যা ওই সমস্যা, ওরা শুধু খুঁজে বড় বড় এন্টারপ্রেনার। মিম, শতভাগ দেশীয় পণ্য নিয়ে আয়োজিত ক্ষুদ্র মাঝারি শিল্প মেলায় অন্যতম আকর্ষণ ছিল ব্যাংক ঋণ সহায়তা। এখানে মিলছে স্বল্প সুদ ও জামানতবিহীন ঋণ। তবে সেক্ষেত্রে কিন্তু উদ্যোক্তাদের একটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে ছোটদের তুলনায় বড় প্রতিষ্ঠান থেকে ঋণ দিতে আগ্রহী ব্যাংক, এটি নিয়েও কিন্তু তারা বলছিলেন। শান্তবাজার এ নিয়ে থাকছে বিস্তারিত। পুরো আয়োজন জুড়ে রয়েছে আমরা দুজন, আমি নানজেলা খান মিম এবং আমি তাসওয়ার নাফি। দেশের টাকা দেশে রাখার জন্য বিপুল পরিমাণ ইনভেস্ট করেছি, কিন্তু সেই আনুপাতিক হারে আমরা কোনো রিটার্ন পাচ্ছি না। গ্রিন টি বা আদার্স যে হার্বাল টি এগুলো তৈরি হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ডের ডিমান্ড অনুসারে আমরা কিন্তু সেই কোয়ালিটি সম্পন্ন চাটা তৈরি করতে পারছি না। উৎপাদন বাড়াতে গেলেই টেকনোলজিক্যাল ইনোভেশনটা লাগবে, সাথে সাথে কালচারাল প্র্যাকটিসগুলো সঠিকভাবে ফলো করতে হবে। আমরা লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা চালু করেছি। বিদেশি ইউরোপের বাজারে আমাদের চা ঢোকা শুরু করেছে। মিম, আমরা দেখছিলাম দেশে প্রতি বছরই চা উৎপাদনের রেকর্ড হয়, তবে অথচ গবেষণায় ঘাটতি আর প্রযুক্তি ব্যবহারের পিছে বৈশ্বিক বাজার হারাচ্ছে চা শিল্প। গুণমান ধরে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে ধীরে ধীরে এই সংকট কাটিয়ে উঠবে বলে চা বোর্ডের প্রত্যাশা। এ নিয়েও আমরা শান্তবাজারে বিস্তারিত জানাবো, তবে শুরুতেই থাকছে ই কমার্স বাজার ও ক্ষুদ্র মাঝারি শিল্প মেলা প্রসঙ্গ। সম্প্রতি অনলাইন পণ্য নিয়ে একের পর এক প্রতারণার ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন এই খাতের ব্যবসায়ীরা। 60,000 কোটি টাকার ই কমার্স বাজার ঝুঁকিতে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। অনলাইন খাতকে শৃঙ্খলায় আনতে তাই আলাদা আইডির পরিকল্পনা ভোক্তা অধিকার অধিদপ্তরের। বিস্তারিত জানাবেন মেহরিন আনি। সময় ও খরচ বাঁচাতে ঘরে বসে অর্ডার করেছেন ডিম, কিন্তু অনলাইন অর্ডার এসেছে ভীম। এমন ঘটনার সাথে কম বেশি অনেকেই পরিচিত যারা অনলাইনে কেনাকাটা করেন। অনলাইন বাজারের এই ডিজিটাল প্রতারণা থেকে গ্রাহকরা কতটা সুরক্ষিত সেটি জানানোর চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। পজিটিভ রিভিউ আর লাখো লাইকের পেজ থেকে জার্সি আর ট্রিমার অর্ডার দেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া কৌশিক, কিন্তু হতাশ হন যখন সেই পণ্য হাতে পান, কারণ পেজের ছবির বর্ণনার মিল নেই তার। কিছুদিন আগে একটা ট্রিমার কিনেছিলাম, তো সেই ট্রিমারটা ছিল হলো KMI এর। ট্রিমারের যে তথ্যগুলো দেওয়া ছিল এবং দাম, এই দুটার ভিত্তিতে আমি ট্রিমারটা অর্ডার দিয়েছিলাম। আমি দেখতে পেলাম যে এই ট্রিমারটা অরিজিনাল কোনোভাবে না, এমনকি এটা মাস্টার কপিও না। বিদেশি ব্র্যান্ডের লিপস্টিক বলে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নন ব্র্যান্ডের পণ্য ডেলিভারি পেয়ে 10,000 টাকা খুঁয়েছেন আরেক ভুক্তভোগী দিনা।
আসলে এটা চকবাজারের প্রোডাক্ট দিয়ে দিয়েছিল আমাকে, অ্যান্ড সেটা আমি ইউজও করতে পারি না। অ্যান্ড পরবর্তীতে আমি যখন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, তারা কোনো রেসপন্স করতেছিল না। বর্তমান বিশ্বে খুচরা কেনাকাটার প্রায় 1/5 হয় অনলাইনের মাধ্যমে। বাংলাদেশেও করোনাকালে জনপ্রিয়তা পায় এমন কেনাকাটা। তবে এক ক্লিকে হাতের কাছে সব চলে আসলেও পণ্যের মান যাচাই বাছাইয়ের সুযোগ না থাকায় বাড়ছে প্রতারণা। অনলাইন মার্কেটপ্লেসগুলোতে শুধু গ্রাহকরা প্রতারিত হচ্ছেন এমন নয়, খোদ বিক্রেতারাও রয়েছেন সেই তালিকায়। বিক্রেতাদের নিজস্ব ডিজাইন নিজের বলে চালিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। শুরুটা অনলাইনে হলেও পরবর্তীতে শোরুম দিয়েছেন এমন উদ্যোক্তার সংখ্যাও কম নয়। এদের অনেকে চেষ্টা করেছেন নিজস্বতা বজায় রেখে ভিন্ন আঙ্গিকে ডিজাইন নিয়ে ক্রেতার কাছে পৌঁছাতে, কিন্তু সেসব ডিজাইন চুরি বা হুবহু নকল করার প্রবণতাও বাড়ছে। এ কারণে চ্যালেঞ্জে পড়ছেন অনেক উদ্যোক্তা। পাল্টাতে হচ্ছে কাজের ধরন। ডিজাইন চুরি এত বছর ধরে হয়, আমরা যারা খুবই ছোট ব্যবসায়ী, যাতে লিমিটেশন খুব ছোট, আসলে ওই ডিজাইনের উপর ট্রেডমার্ক বা এগুলো সব ডিজাইনে তো করা সম্ভব না। আমার প্রোডাক্টের মধ্যে 3-4 রকমের জিনিস থাকবে, যেটা যিনি নকল কপিবাজ তার পক্ষে 3 থেকে 4 রকমের প্রোডাক্ট একসাথে এনে আমার ছবি ইউজ করে এটাকে করা সম্ভব না। দেশে ইক্যাপ থেকে নিবন্ধনকৃত ই-কমার্স প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3000, কিন্তু নিবন্ধন ছাড়া বর্তমানে ফেসবুক ভিত্তিক বিজনেস পেজ আছে 6 লাখের বেশি। দেশে বর্তমানে ই-কমার্সের বাজার 60,000 কোটি টাকা। সম্ভাবনাময় বৃহৎ এই সেক্টরটিকে ভুয়া আর অসৎ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দরকার বলে মনে করছে ইক্যাপ। অনেক উদ্যোক্তারা ডিপ্রাইভ হচ্ছেন পাইকারি বিজনেসম্যানদের কারণে, কারণ তারাও অনলাইনে এসে সিঙ্গেল পিসও তারা পাইকারি রেটে বিক্রি করছে। সেই জায়গায় একটা নীতিমালা থাকা দরকার যে কিভাবে পাইকারি বিজনেসম্যানরা বিজনেস করবে, কিভাবে নারী উদ্যোক্তারা বিজনেস করবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনলাইন কেনাকাটায় প্রতারণার অভিযোগের পরিমাণ বাড়ছে দ্বিগুণ হারে, যার বেশিরভাগ অভিযোগের নিষ্পত্তি সম্ভব হচ্ছে না শুধুমাত্র ফেসবুক পেজের অস্তিত্ব আর ঠিকানা না থাকায়। ফলে ধরাছোঁয়ার বাইরেই থাকছে প্রতারকরা। এপ কমার্সে এরকম লক্ষ লক্ষ সাইট আছে, সেখানে বিভিন্ন রকম চটকদার বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেখানে যেটি প্রতিশ্রুত পণ্য ওখানে বিজ্ঞাপনে যা বলা হয় সেই পণ্যগুলো দেওয়া হয় না, এবং সেটিও আমরা বিভিন্ন ফেক আইডি দিয়ে এটি করা হয়, বিভিন্ন পেজ খুলে করা হয়। এবং যখন কোনো ভোক্তারা অভিযোগ করে অথবা আমাদের দৃষ্টিতে যখন এই বিষয়গুলো আসে, আমরা প্রতিটা কেস আমরা ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করি এবং সেই অনুযায়ী এদেরকে আসলে অনেক ক্ষেত্রে ট্র্যাক করা যায় না। তবে এই সেক্টরকে শৃঙ্খলায় আনতে অনলাইন ব্যবসায়ীদের শনাক্তকরণে বিজনেস আইডির ব্যবস্থা করছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আমরা সিসিএমএস চালু করেছি, আমাদের কমপ্লেইন কিন্তু এখন অনলাইনে করা সম্ভব এবং এটা প্রায় 1 বছর ধরে আমরা করছি এবং এখানে প্রচুর অভিযোগ রেগুলারই আসতো। পার ডে আমাদের একটা অ্যাভারেজ অভিযোগ আসতো, 100টা মতো আমাদের এখানে কেস ফাইল হতো। তাই এই ঘটনার পরে দেখা গেল যে এটি বাড়তে বাড়তে এখন প্রায় 200-র মতো হয়ে গেছে, অর্থাৎ মানুষ এখন রেসপন্সিভ হয়েছে। অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে সচেতনতার বিকল্প নেই, তাই চটকদার বিজ্ঞাপন দেখে ক্রেতাদের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। রাজধানীতে 7 দিনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলায় মিলছে শতভাগ দেশীয় পণ্য, আর এই মেলা প্রাঙ্গণেই স্বল্প সুদ ও জামানতবিহীন ঋণ পাওয়ার সুযোগ। নারী উদ্যোক্তাদের জন্যও বিশেষ ঋণ সুবিধা। তবে কিস্তির সময় বাড়ানোর দাবি জানিয়ে উদ্যোক্তারা বলছেন, ছোটদের চেয়ে বড় উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে ঋণ দিতে বেশি আগ্রহী ব্যাংকগুলো। আরও জানাচ্ছেন মাঝারি মন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর আগারগাঁয়ে বিএসিসিতে 7 দিনব্যাপী শিল্পমেলা। এতে যেসব পণ্যের পসরা বসেছে তার শতভাগই দেশীয় পণ্য। এবারের মেলায় 350-রও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যাদের মধ্যে 60% উদ্যোক্তাই নারী। উদ্যোক্তাদের জন্য বিশেষ আকর্ষণ মেলা প্রাঙ্গণেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সহায়তার সুযোগ। প্রতিষ্ঠানগুলো বলছে, দেশীয় উদ্যোক্তা তৈরির জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ঋণ দিচ্ছে তারা। এর মধ্যে স্বল্প সুদে ঋণ পাওয়ার সুযোগ, পাশাপাশি জামানত ছাড়াও মিলছে ঋণ। এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা আছে শিল্প মেলায়। উদ্যোক্তা যারা আছে তারা যদি অভিজ্ঞতা সম্পন্ন হয় তাহলে আমরা তাদেরকে ঋণ দিচ্ছি, এবং সেক্ষেত্রে তাদের যে ক্ষেত্রে তাদের এক্সপার্টাইজটা দরকার আমরা সেটা তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে সেমিনারের মাধ্যমে কিংবা ট্রেনিংয়ের মাধ্যমে এডুকেট করা হচ্ছে। ব্যাংকগুলো এসব ক্ষুদ্র, মাইক্রো এবং মাঝারি শিল্পগুলোকে অর্থায়ন করে আমরা চাচ্ছি তাদের পাশে থাকবো। তবে
ব্যাংক ঋণের নানান অসুবিধার কথা উল্লেখ করে উদ্যোক্তারা জানান, ঋণ দেওয়ার আগে যেসব শর্ত জুড়ে দেওয়া হয় তার মধ্যে কিস্তির মেয়াদ থাকে খুবই কম সময়। এছাড়াও ছোট প্রতিষ্ঠানের তুলনায় বড় প্রতিষ্ঠানগুলোকেই ঋণ দিতে আগ্রহী থাকে ব্যাংকগুলো। ব্যাংকার ভাইয়েরা তো অনেক সময় আসে, কিন্তু আসে আমাদের যেতে বলে, কিন্তু যেতে বললে গেলে আপনার মনে করেন যে এই সমস্যা ওই সমস্যা, ওরা শুধু খুঁজে বড় বড় এন্টারপ্রেনার। 10টা বা 8টা কিস্তির মধ্যে আমাদের হচ্ছে গিয়ে ওই ঋণটা পরিশোধ করতে হয়। যদি ওই পরিমাণটা কমিয়ে কিস্তির সংখ্যাটা বাড়ানো যেত তাহলে আমাদের মধ্যে যে ছোট উদ্যোক্তারা বা নতুন যারা আমরা এই ফিল্ডে আসছি আমাদের জন্য সুবিধা হতো। বিনা সুদে বা একদম স্বল্প সুদে যদি আমাদের একটা লোন হয়, আমাদের মতো তরুণ উদ্যোক্তা যারা আছে যে কোনো ব্যবসা, এবং আমার নিজের যে ব্যবসাটা আছে এটা আমি খুব ভালোভাবে চালাইতে পারবো। এদিকে তৃতীয় দিনে জমজমাট চিত্র দেখা গেছে মেলার স্টলগুলোতে। স্টলে ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনতে দেখা যায় দর্শনার্থীদের। খুবই ভালো লাগলো এবং মেলায় এসে অনেক ধরনের পাট জাতীয় জিনিসপত্র দেখলাম, শাড়ি দেখলাম, জামা কাপড় দেখলাম। কারুশিল্প যেটা বলে, হস্তশিল্প, কুটির শিল্প, এইগুলো আসলে আমাদের এখন অনেকটাই আমাদের মধ্যে থেকে কিন্তু হারিয়ে যাওয়ার অবস্থা, কিন্তু এখানে আসলে একসাথে সব পেয়ে যায়। যে পণ্যগুলো সব জায়গায় পাওয়া যায় না এরকম পণ্যগুলো খুঁজে বের করার এবং সেগুলো কেনার চেষ্টা করতেছি। গেলবারের তুলনায় এখনও তেমন বেচা বিক্রি হয়নি জানান বিক্রেতারা। তাদের আশা শেষ সময়ে এসে বাড়বে ক্রেতাদের ভিড়। ছুটির দিনগুলোতে হয়তো লোকজনের ভিড় একটু বেশি আসবে, আর এই 2 দিনে আশানুরূপ যেটা প্রত্যাশা ছিল ওই তুলনায় দর্শনার্থী বা বিক্রয় মানুষজন যারা আসতেছিল তাদের চাহিদা একটু কমছে। 20%, 30%, 10% বিভিন্ন কোয়ালিটি আইটেমে আমরা ডিসকাউন্ট দিচ্ছি। কৃষি মেলায় সবসময় প্রচার আমি ভালো পাই, এখানে খুব ভালো ভালো কিছু কাস্টমার আসে। 7 দিনব্যাপী চলা 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা চলবে 25 মে পর্যন্ত। মাঝারি ইমন, এখন, ঢাকা। ডলারের দাম বাড়লেও ভোজ্য তেলে প্রভাব পড়বে না, নতুন করে এর দাম সমন্বয় হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী আরও জানান, কোরবানির ঈদকে ঘিরে আবার কেউ কেউ সুযোগ নিচ্ছে, তাই ঈদের স্বস্তি দিতে প্রধানমন্ত্রী দিক নির্দেশনা মেনে কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয়। আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারবে। বিশেষ করে ভোজ্য তেলের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা এই বিষয়ে করব না, এবং আমরা আশা করি আমাদের যারা উৎপাদনকারী এবং আমদানিকারক আছে তারা এই অন্ততপক্ষে আগামী ঈদ পর্যন্ত নতুন করে আমরা কোনো প্রাইস বেঁধে দিব না। সম্প্রতি চালু 5টি রুটের 4টিতে লাভে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সাফল্যের এই পথ ধরেই নতুন নতুন রুটে ডানা মেলতে চায় সংস্থাটি, কিন্তু সেবার মান নিয়ে নানা অভিযোগ নিরসনে কি করছে বিমান? Toronto is one of our best route nowadays. Our both wayতে on average above 90% load factor নেওয়া, এবং this is the high time to increase the frequency on Toronto. আমরা আলিটালিয়ার সাথে ইন্টারলাইন এগ্রিমেন্ট করেছি যাতে রোমকে আমরা ইউরোপের একটা গেটওয়ে পয়েন্ট তৈরি করতে পারি। পারসেপশনটা একদিনে হয়নি, আবার একদিনে যাবেও না। এটার জন্য এটার বেস্ট অ্যান্সার হলো আমি আরও ভালো সার্ভিস দেয়া। ম্যানুয়ালি যত বেশি আমার ম্যানুয়াল ইন্টারভেনশন কমবে তত বেশি আমার কিন্তু কমপ্লেইন কমে যাবে। কিছুক্ষণ পরে এ নিয়ে থাকছে প্রতিবেদন। প্রতি বছরই চা উৎপাদনের রেকর্ড গড়ছে বাংলাদেশ, কিন্তু বিশ্ববাজারে নেই কোনো অবস্থান, অথচ রয়েছে পর্যাপ্ত জমি আর প্রাকৃতিকভাবে উৎপাদন সহযোগী নানা সুযোগ সুবিধা। বিশেষজ্ঞরা বলছেন, চায়ের গুণমান এবং চ্যালেঞ্জগুলোর সমাধান না করায় বৈশ্বিক প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। যদিও চা বোর্ড বলছে, গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে চা শিল্পের অতীত ফেরানোর চেষ্টা করছেন তারা। আন্তর্জাতিক চা দিবসে এ নিয়ে আরও জানাচ্ছেন গুলজার আহমেদ, ছবি তুলেছেন অনিল পাল। প্রায় শুরু থেকেই চা বিশ্বব্যাপী জনপ্রিয় একটি পানীয়। একইভাবে সামাজিক ও অর্থনৈতিকভাবেও চায়ের উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ। বাণিজ্যিকীকরণে চায়ের প্রস্তুত ও পরিবেশনও এখন বর্ণিল বৈচিত্র্য। সেই চা উৎপাদনে বিশ্বের সমৃদ্ধ ইতিহাসের অন্যতম অংশ বাংলাদেশ। 2010 সাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে চায়ের কদর বেশ উল্লেখ করার মতো, কিন্তু পরবর্তী সময়ে নানান সংকটে পড়ে দেশের চা শিল্প।
ধীরে ধীরে হারাতে বসে বৈশ্বিক বাজার। বিভিন্ন সূচক বিশ্লেষণ করলে দেখা যায় বিশ্বের চা বাণিজ্যে বাংলাদেশের অবস্থান বেশ টলমলে। রপ্তানিকারক দেশ হিসেবেও অতীত অর্জনে পড়েছে ভাটা। গত এক দশকে রপ্তানি কমেছে অন্তত 7 গুণ। শ্রমিকদের পরিবর্তন ঠিকই হয়েছে। উৎপাদন চিত্রে নজর দিলে বিষয়টি আরও স্পষ্ট হয়। এ যেমন এম এ জামান সোহেল, 3টি চা বাগানের স্বত্বাধিকারী তিনি। চা উৎপাদন করেন দীর্ঘ 20 বছর ধরে, তবে শেষ 10 বছরে দেখেননি লাভের মুখ। শ্রমের মজুরি, কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ার কারণে বাগান পরিচালনা করতে বছরে প্রায় 5 কোটি টাকারও উপরে লোকসান গুনতে হচ্ছে তাকে। দেশের টাকা দেশে রাখার জন্য বিপুল পরিমাণ ইনভেস্ট করেছি, কিন্তু সেই আনুপাতিক হারে আমরা কোনো রিটার্ন পাচ্ছি না। তো এই সব মিলায়ে যদি আমরা একটা স্টেবল পজিশনে না আসতে পারি ব্যবসায়ীরা, তাইলে এই বছর হয়তো কোনোভাবে থাকতে পারবো, আগামী বছর আমরা এই ব্যবসায় আর থাকা কঠিন হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, সময়ের সাথে সাথে প্রযুক্তির ব্যবহার না বাড়ানো উৎপাদনশীলতায় অন্যান্য দেশ থেকে পিছিয়ে পড়া সহ রয়েছে গবেষণামূলক কার্যক্রমের ঘাটতি। এ কারণেই এই দশা চা শিল্পের। উৎপাদন বাড়াতে গেলেই আমাদের এই ভ্যারাইটি চয়েসটা একটা ভালো, টেকনোলজিক্যাল ইনোভেশনটা লাগবে, সাথে সাথে কালচারাল প্র্যাকটিসগুলো সঠিকভাবে ফলো করতে হবে। গ্রিন টি বা আদার্স যে হার্বাল টি এগুলো তৈরি হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ডের ডিমান্ড অনুসারে আমরা কিন্তু সেই কোয়ালিটি সম্পন্ন চাটা তৈরি করতে পারছি না। 2010 সালে দেশের এসব চা বাগানগুলো থেকে উৎপাদিত চায়ের প্রায় 20% রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সুসংহত অবস্থান ছিল বাংলাদেশের। কিন্তু 2010 সাল থেকে হঠাৎ করেই সেটি নেমে আসে প্রায় 2%। শেষ 12 বছর সময়ের ব্যবধানে গড় উৎপাদন 22.2% বাড়লেও যুগোপযোগী সিদ্ধান্ত না নেয়ার কারণে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থা সুসংহত রাখা যায়নি বলে মত সংশ্লিষ্টদের। কনজিউমিং রেট হচ্ছে 3%, তাহলে আমাদের গ্যাপ থেকে যাচ্ছে 2%। এই গ্যাপটাকে আমাদের মিটিগেট করতে হবে। আন্তর্জাতিক মার্কেট ধরতেই হলে কোয়ালিটি এবং রিলেশনশিপ মার্কেটিং, এই দুইটি, এবং সরকারের সদিচ্ছা থাকতে হবে। তবে বাংলাদেশ চা বোর্ড বলছে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। প্রথমবারের মতো টি টেস্টিং, কোয়ালিটি কন্ট্রোল কোর্স চালু হয়েছে। আমরা লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা চালু করেছি। বিদেশি ইউরোপের বাজারে আমাদের চা ঢোকা শুরু করেছে। তো আমরা আশা করি যে আমরা যে লক্ষ্য স্থির করেছি সেটা আস্তে আস্তে এগিয়ে যাব। দেশের অর্থনীতির বাজারে যে সকল পণ্যকে প্রধান অর্থনৈতিক ফসল হিসেবে বিবেচনা করা হয় তার মধ্যে অন্যতম একটি হলো এই চা। চা যে কেবল দেশের জিডিপিতে অবদান রাখছে তাই নয়, বরং কয়েক লক্ষ শ্রমিকের কর্মসংস্থান, আয় ও জীবন জীবিকাকে সরাসরি প্রভাবিত করছে এই শিল্পটি। তাই চায়ের বাজার শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং যদি আন্তর্জাতিক বাজারে প্রত্যাশা মতো প্রবেশ করা যায় তাহলে এই চাই হতে পারে দেশের অর্থনীতির সমৃদ্ধির জন্য অন্যতম এক উপাদান। গুলজার আহমেদ, এখন সিলেট। সম্প্রতি চালু হওয়া 5টি রুটের 4টিতেই লাভের মুখ দেখছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ঢাকা টরন্টো রুট। আর গত মার্চে চালু হওয়া ঢাকা রোম ফ্লাইটের লাভ ক্ষতির হিসেব করতে 3 মাস সময় নিতে চায় রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমান সংস্থা। ইন্টারলাইন চুক্তির মাধ্যমে এই রুট যুক্ত করবে ইতালির অন্য শহর সহ ফ্রাঙ্কফুর্ট ও প্যারিসকেও। বিমানের নতুন রুটগুলোর খবর নিয়েছেন নাইমাবের। একসময় দেশের পতাকা নিয়ে বিশ্বের 29টি দেশে উঠত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রুট কমে 23টিতে গিয়ে ঠেকেছে। যদিও এই সময়ে বিমানের বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক বোয়িং সিরিজ সহ 21টি উড়োজাহাজ। বিশ্বের 70টি দেশের সাথে বিমান চলাচলের চুক্তি থাকা এই এয়ারলাইন্স মনোযোগ দিয়েছে রুট সম্প্রসারণে, যেটি শুরু হয়েছিল 2022-এর জুলাইতে ঢাকা টরন্টো রুট দিয়ে। এরপর এক এক করে বিমান দেশের পতাকা উড়িয়েছে গুয়াংঝু, নারিতা, চেন্নাই ও রোমে। সদ্য চালু হওয়া রোম ছাড়া বাকি 4 রুটে ইতিমধ্যেই লাভের মুখ দেখেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। বিমানের মার্কেটিং বিভাগের তথ্য বলছে এই 5 রুটের মধ্যে সবচেয়ে ব্যস্ততম রুট ঢাকা টরন্টো। সপ্তাহে 3টি ফ্লাইট চালানো এই রুটে যাওয়া আসায় গড় যাত্রী থাকে 90%। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এই রুটে আরও একটি ফ্লাইট বাড়ানোর কথা ভাবছে বিমান। টরন্টো ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট রুট নাওয়াডেজ। আমার বোথ ওয়েতে অন অ্যাভারেজ অ্যাবাভ 90% লোড ফ্যাক্টর নেওয়া, এবং this is the high time to increase the frequency on Toronto. But unfortunately, আমার রিসোর্স প্রবলেমের জন্য আমি এখনও
3টা ফ্রিকোয়েন্সিতে যেতে পারতেছে না। ঢাকা গুয়াংজু রুটে যাওয়া আসায় গড় যাত্রী থাকে 81%। যাত্রী চলাচলের পাশাপাশি এই রুটে বাড়ছে কার্গো চাহিদা। ঢাকা নারিতা রুটে শুরুর দিকে যাত্রী কম পাওয়া গেলেও সময়ের সাথে সাথে বেড়েছে এই রুটের চাহিদা। সরাসরি হওয়ায় এই রুটে বাংলাদেশ ছাড়াও নেপাল ও ভারতের যাত্রী পাচ্ছে বিমান। জাপান এয়ারলাইন্সের সাথে ইন্টারলাইনের মাধ্যমে নারিতা হয়ে ভ্যানকুভার ও লস অ্যাঞ্জেলেসকে যুক্ত করা হচ্ছে। বর্তমানে এই রুটেও যাওয়া আসা মিলে গড়ে যাত্রী মিলছে 90%। গেল বছরের ডিসেম্বরে চালু হওয়া ঢাকা চেন্নাই সরাসরি ফ্লাইটটিতে যাত্রী যাওয়া আসা করছে 95%। আর চলতি বছরের মার্চে চালু হওয়া ঢাকা রোম ফ্লাইটের লাভ ক্ষতির হিসাব কষতে 3 মাস সময় নিতে চায় বিমান। এই রুটকে জনপ্রিয় করতে আল ইটালিয়ার সাথে ইন্টারলাইন চুক্তি করেছে তারা। তাতে এই ফ্লাইটের সাথে যেমন যুক্ত করা যাবে মিলান, নেপলস, ভেনিস, সাথে ফ্রাঙ্কফুর্ট থেকে রোম হয়ে ঢাকা ও প্যারিস থেকে রোম হয়ে ঢাকাকেও যুক্ত করার কাজ চলছে। আমরা আল ইটালিয়ার সাথে ইন্টারলাইন এগ্রিমেন্ট করেছি, যাতে রোমকে আমরা ইউরোপের একটা গেটওয়ে পয়েন্ট তৈরি করতে পারি। ইফ সামবডি ওয়ান্টস টু ট্রাভেল ফ্রম ফ্রাঙ্কফুর্ট রোম ঢাকা বা প্যারিস রোম ঢাকা করতে চাই অ্যাপার্ট ফ্রম উইদিন ইটালি, তাকে ব্যাগেজ আর বের করতে হবে না, চেক ইন করে সে ঢাকায় চলে আসতে পারবে। সেন্ট্রাল মনিটরিং যেটা আমরা ডিজিটালি আমরা মনিটরিং করছি। আপনি দেখেন এমডি বলছেন বিমানের সেবার মান নিয়ে যাত্রীদের আগের ভাবনা আমূল বদলে দিতে চান তিনি। লাগেজ ও মালামাল প্রাপ্তির সময় কমাতেও চলছে জোর প্রচেষ্টা। পাবলিক পারসেপশন এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই পারসেপশনটা একদিনে হয়নি, আবার একদিনে যাবেও না। এটার জন্য এটার বেস্ট অ্যান্সার হলো আমি আরও ভালো সার্ভিস দেয়া। আমার লাগেজটা যাতে আমি এয়ারক্রাফট থেকে নিয়ে আসার ক্ষেত্রে আমরা আরও যন্ত্রপাতি নিয়ে আসি, যাতে ম্যানুয়াল হ্যান্ডলিংটা আরও কমে যায়। আপনি ম্যানুয়ালি যত বেশি আমার ম্যানুয়াল ইন্টারভেনশন কমবে তত বেশি আমার কিন্তু কমপ্লেন কমে যাবে। আমরা চাচ্ছি একদম বেলি থেকে শুরু করে লাগেজ বেল্টে ডাইরেক্ট যাতে লাগেজটা চলে আসে। তবে মুনাফার অংশ বাড়াতে পারে বিমানের বিজনেস ক্লাস, এমন পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞদের। তারা বলছেন সাশ্রয়ী দামের টিকেটে সেবার মান উন্নত হলে যাত্রীদের আগ্রহ আরও বাড়বে। আমরা বাংলাদেশি সবগুলো এয়ারলাইন্সে কিন্তু আমরা এখনো কিন্তু ফোকাস করতেছি একটা সার্টেন গ্রুপকে, এলিট গ্রুপকে কিন্তু আমরা ফোকাস করছি না। তাদের উচিত বিজনেস মানে ওই এলিট গ্রুপটাকে ফোকাস করা, কারণ তা না হলে সারা জীবন কিন্তু আমরা ওইখানেই থেকে যাব। বিজনেস ক্লাসে যদি আমি বেশি আকর্ষণ না করতে পারি, প্রফিটের মার্জিনটা বাড়বে না। সব ঠিক থাকলে চলতি বছর সিউল, বাহরাইন, কুনমিং ও ম্যানিলায় ডানা মিলতে চায় বিমান, যদিও প্রয়োজনীয় সংখ্যক উড়োজাহাজ ও পাইলট সংকট আছে সংস্থাটির। নাইম আবির, এখন, ঢাকা। ঘূর্ণিঝড়ের শঙ্কায় সাতক্ষীরার অনেক আম চাষি নির্ধারিত তারিখের আগে গাছ থেকে আম পাড়ছেন। অপরিপক্ক আম স্থানীয় বাজারে না এলেও অনলাইনে বিক্রি হচ্ছে গোপনে, এরপর যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন স্থানে। তবে প্রশাসন বলছে নির্ধারিত সময়ের আগে আম বাজারজাত করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এদিকে আগামী 48 ঘন্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, এতে 25 মে এর মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা করা হচ্ছে। আরও জানাচ্ছেন আহসান রাজীব। চলতি মাসের 9 তারিখ থেকে সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম বাজারজাতকরণ শুরু হয়েছে। তবে প্রথম ধাপে গোপালভোগ ও গোবিন্দভোগ আম পাড়ার কথা থাকলেও অনেকে হিমসাগর, ল্যাংড়া সহ অন্যান্য জাতের অপরিপক্ক আম গোপনে বাজারজাত করছেন। এতে অসাধু ব্যবসায়ীরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন আম চাষিরা। সরকার যে নির্ধারিত টাইম বেঁধে দিয়েছে সেই টাইম অনুযায়ী আমাদের পার্টি দিয়ে আম গাছ থেকে 1/3 পাখি পড়ে যাচ্ছে। বাজারের দাম একদম সামান্য দাম, এটা আমাদের তো খুব ঘাটতি। এবারও আবার ঘাটতি, আবার শুনছি আবার ঝড় আসছে। দেশের বিভিন্ন স্থান থেকে মৌসুমি অনলাইন ব্যবসায়ীরা এসে বাগান থেকে কম দামে আম সংগ্রহ করে ভোক্তাদের কাছে চড়া দামে বিক্রি করছে। এতে স্থানীয় বাজারে চাহিদা কমেছে আমের। অপরদিকে ঘূর্ণিঝড়ের খবরে নতুন করে ক্ষতির শঙ্কায় বাগান মালিকরা। এতে খুচরা বাজারে আমের দাম আরও বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। অনলাইন পার্টি বাজারটা এমন করে দিছে, আমাদের বর্তমান বাজার মনে করেন যে আমাদের যে চাহিদাটা সেই চাহিদাটা এখন বাজারে নাই, এর জন্য আমরা খুবই ক্ষতিগ্রস্ত। অনলাইনে যে মালটা গাছের যে বড় আমটা, এইটা আমটা পাড়ি নিয়ে চলে যাচ্ছে। এই যে ছোট আমরা যেটা রেখে যাচ্ছে না, এই আমটা গিয়ে আমাদের বাজার গিয়ে কোনো চাহিদা নেই। কৃষি বিভাগ বলছে আম বাজারজাতকরণে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এর আগে কেউ আম বাজারজাত করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরিপক্ক আম কেমিক্যাল দিয়ে পাকায় বাজারজাত করার চেষ্টা করেন, তো তাদের ক্ষেত্রে আমরা ভোক্তার স্বার্থে কড়া অবস্থানে আছি, যাতে ভোক্তা কোনোভাবে প্রতারিত না হয়। হিমসাগর আম যে পরিপুষ্ট আম যেটা আছে, তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন আগামী 2-3 দিনের মধ্যে, মানে ঝড়ের পূর্বেই যেন পরিপক্ক হিমসাগর আমগুলো বাজারজাত পেড়ে যাতে বাজারজাত করতে পারেন, তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন।
চলতি বছর 9 মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, 22 মে থেকে হিমসাগর, 28 মে থেকে ল্যাংড়া এবং সবশেষ 10 জুন থেকে আম্রপালি আম বাজারজাতকরণের নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। তারপরও থেমে নেই অসাধু ব্যবসায়ীদের তৎপরতা। এদিকে বেশিরভাগ বাগানের আম এখনো পুরো পরিপক্ক না হওয়ায় জমে ওঠেনি রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম পুঠিয়ার বানেশ্বর বাজার। তবে গত 15 মে থেকে বাজারে উঠতে শুরু করেছে আটি বা গুটি জাতের আম। উন্নত জাতের আম বাজারে না আসায় চড়া দামে বিক্রি হচ্ছে এসব জাতের আম। ফুল সিজনে যা আম আসছে মানে প্রতি বছরের চাইতে 3 ভাগের 1 ভাগ আম আসছে। এরা 15-1600 দাম বলছে, 1400 ছোট। আমের সংখ্যাটা এবার কম, এর লাগি একটু আগ্রহ বেশি, দাম বেশি। প্রশাসনের বেঁধে দেওয়া তারিখ অনুসারে সপ্তাহখানেকের মধ্যেই বাজারে আসবে গোপালভোগ, রানী পছন্দ, লক্ষণভোগ বা লাখনা, খিসাপাত সহ বিভিন্ন উন্নত জাতের আমগুলো। এসব আম বাজারে এলেই জমে উঠবে বানেশ্বরের পাইকারি আমের বাজার। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। হবিগঞ্জে উৎপাদিত ধানের 4/3 পাইকার ও ফরিয়াদের মাধ্যমে চলে গেছে জেলার বাইরে। নৌ আর সড়ক পথে প্রতিদিন 2500 টন ধান চলে যায় আশুগঞ্জ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। চাষিরা বলছেন আর্থিক প্রয়োজনে মাঠ থেকে বিক্রি করে দিতে হয় অধিকাংশ ধান। আর ব্যবসায়ীদের দাবি জেলায় উন্নত মানের চালকল না থাকায় ধান পাঠানো হয় উত্তরবঙ্গে। হবিগঞ্জ থেকে কাজল সরকারের রিপোর্ট। হবিগঞ্জের আজমিরিগঞ্জের কৃষক বেনু মিয়া এবার ধান পেয়েছেন 500 মনের বেশি, কিন্তু খোরাকের জন্য মাত্র 50 মন রেখে বাকি ধান মাঠ থেকেই বিক্রি করেছেন তিনি। ধান বেছে লিখি, ধান বড় নাই, মনে করুন মোটামুটি ফসল ইরা ভালো হয়েছে, 29টা একটু সমস্যা, সাধারণ কিছু রয়েছে, এটা আর বাড়িতে নিলাম না, ওই আরও সংসারের কিছু যা জামালা আছে যার ফলে বিক্রি হয়েছে। বেনু মিয়ার মতো অবস্থা হাওরের অধিকাংশ কৃষকের। ভোর মৌসুমের শুরু থেকে ধান কাটা পর্যন্ত যে টাকা খরচ হয় পুরোটাই আনতে হয় ঋণ করে। ধান কেটে প্রথমেই সুদ করতে হয় ঋণের টাকা, যে কারণে বছরের খোরাক রেখে বাকি ধান মাঠ থেকেই বিক্রি করে দিতে হয় কৃষকদের। 40 মন বেচছি আর খোরাকটা সিদ্ধ দিব কিভাবে রাখলাম আমরা, দেন দাদে ঋণের জড়িত মানুষের হাতে টাকা পয়সা নিয়ে করি, আর টাকা পয়সা মানুষের দেওয়া লাগতো না। আমরা যখন ক্ষেত রোয়াই এই সময় টাকার অভাব, ঋণ করে এনে ক্ষেত রোয়ানি লাগে, সারের দর বেশি, বীজের দর বেশি, এই কারণে ঋণ মুক্ত থেকে কিছু দান আল্লাহ দেয়, আমরা রিজিকে ঋণ মুক্ত থেকে দান লাইন আমরা বেঁচে লাইনি লাগে। ধান শুকাইয়া ঘরে তো রাখার মতো এরকম পরিস্থিতি নাই, যার কারণে এখন বিক্রি করা লাগতেছে। 100-200 মন ধান পাইছি, তা বিক্রি করছি, ঋণ ফেইন আছে, এরপরে পুরা 20-40 মন উনা দিছি। তো সংসারের মাঝে তো যাই ঝামেলা আছে, তা বাঙানের লেগে ধান ফান বিক্রি করছি। এরই মধ্যে জেলায় উৎপাদিত ধানের 4/3 চলে গেছে পাইকার ও ফরিয়াদের হাতে, আর তাদের মাধ্যমে এসব ধান চলে যায় জেলার বাইরে। প্রতিদিন সড়কপথে 2000 টন ধান যাচ্ছে উত্তরের জেলা দিনাজপুর, নওগাঁ ও বগুড়ায়। আর আজমিরিগঞ্জের 3টি নৌঘাট থেকে প্রতিদিন 550 টন ধান যায় আশুগঞ্জ মোকামে, যার বাজার মূল্য 250 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন জেলায় উন্নত মানের চালকল না থাকা এবং উত্তরাঞ্চলে মোটা ধানের চাষ কম হওয়ায় হবিগঞ্জের ধানের বড় বাজার তৈরি হয়েছে উত্তরবঙ্গে। এছাড়া হবিগঞ্জে ধান রাখার মতো বড় কোনো গোদাম না থাকাও এর বড় কারণ বলছেন ব্যবসায়ীরা। প্রতিদিন প্রায় 100 গাড়ি ধান বিভিন্ন জেলাতে যাচ্ছে। অটোমেটিক ড্রায়ার যে মিলগুলি, এই মিলগুলির সংখ্যা অনেক কম, যে কারণে বাইরে এই কৃষকরা ধান বিক্রি করতে হয়। আমাদের ধান চলে যায় নর্থ বেঙ্গলে যেতেছে, বগুড়া, দিনাজপুর, রংপুর, এই সমস্ত এলাকা যেতেছে। ওইখানে ধান মিল হওয়ার পরে আবার এই চাউলটা আমাদের দেশে আসে। এই কারণে আমি উদ্যোগ নিচ্ছি যে এই রাইস মিলটা করার জন্য, ভিজা ধানটারে যাতে মানুষ সংরক্ষণ করতে পারে, কারণ অনেকের জমিন আছে কিন্তু তার ধান রাখা যায় না। উত্তরবঙ্গে যাওয়া ধানের একটি বড় অংশ আবার চাল হয়ে ফিরে আসে হবিগঞ্জে। এতে টন প্রতি যুক্ত হয় 5000 টাকার অতিরিক্ত পরিবহন খরচ, যে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে ভোক্তার পকেট থেকে। কাজল সরকার, এখন হবিগঞ্জ। ঢালাওভাবে সব রোগী ঢাকা দক্ষিণের হিসাব না করে স্বাস্থ্য অধিদপ্তরকে 75টি ওয়ার্ডের ডেঙ্গু রোগীর তথ্য আলাদা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণের মেয়র শেখ ফজলুন নূর তাপস।
ডেঙ্গু প্রতিরোধে সকালে নগর ভবনে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। এ সময় 10 কার্যদিবসের মধ্যে রাজুক থেকে নির্মাণাধীন ভবনের তথ্য চান তিনি। আরও জানাবেন মেহরিন আনি। চলতি বছর মৌসুমের আগেই আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। সাধারণত প্রতি বছর জুন থেকে এডিসের কামড় শুরু হলেও এবছর ডেঙ্গুর চিত্র পুরোপুরি ভিন্ন। চলতি বছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 1055 জন, ফেব্রুয়ারিতে 339 জন, মার্চে 311 জন, এপ্রিলে আরও বেড়ে দাঁড়ায় 504 জনে। তবে মে মাসের মাঝামাঝিতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 300, আর চলতি বছরের মৃত্যুর প্রায় অর্ধেক মৃত্যু হয়েছে এই মাসেই। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এবছরও বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে। এমন অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে নগর ভবনে অংশীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় রাজুক, রিহ্যাব, মাউসি, বিজিবি সহ বিভিন্ন অংশীজন তাদের মশক নিধনে নেয়া পরিকল্পনা তুলে ধরেন। আমাদের 8টি জোনে এবং 24টি সাব জোনে 24টি সাব কমিটি করে দেওয়া হয়েছে এবং সেখানে প্রত্যেক জোন পরিচালক এই বিষয়গুলো তদারকি করতেছে ডেঙ্গু প্রতিরোধে। যে বিল্ডিংগুলো চলমান সেই বিল্ডিংগুলো কিন্তু আপনার মশার উৎপাদ কম, যে বিল্ডিংগুলো হয়তো বানায় ফেলে রাখছে সেটা আমরাও মেম্বার হতে পারি, সেই বিল্ডিংগুলো কিন্তু মশার উৎপাদটা বেশি। এরকম একটা ভয়েস মেসেজ আমাদের মাননীয় মেয়র ভোকালের মাধ্যমে আসে যে আমরা ডেঙ্গু প্রতিরোধের যাতে এই রিজিয়নে যদি এরকম কোনো একটা ভয়েস মেসেজ সবার মোবাইলে যায় তাহলে আমার মনে হয় দে উইল ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই ইওর ওন ভয়েস। ঢালাওভাবে না বলে স্বাস্থ্য অধিদপ্তরকে ঢাকার দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডের ডেঙ্গু রোগীর তথ্য আলাদা করে সুনির্দিষ্টভাবে দেওয়ার আহ্বান জানায় ঢাকার দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকার বাইরে থেকে এসে কোনো একটা হাসপাতালে ভর্তি হলেই সে ঢাকার রোগী, এখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আমি তো ঢাকার বাইরে গিয়ে কাজ করতে পারবো না। তো সেই প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরকে এ ব্যাপারে এখন থেকেই তাদের কার্যক্রম নিতে হবে। 10 কার্যদিবসের মধ্যে রাজুক থেকে নির্মাণাধীন ভবনের তথ্য চান মেয়র। 10 কার্যদিবসের মধ্যে থেকে আমরা রাজুক থেকে সহজে তালিকা পাচ্ছি, তো এই তালিকাটা যদি আপনাদের দেন তাহলে আমরা যৌথ অভিযান করব। আমাদের মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা থাকে, আমরা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, আমরা আপনাদের সাথে যৌথভাবে করে পূর্ণভাবে এটাকে নির্মূল করতে পারবো। আগামী সপ্তাহ থেকে দক্ষিণ সিটির সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে মশা নিধন কার্যক্রম চালাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পাওয়া যাচ্ছে সেটা একটা হোক 10টা হোক। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। ইরান জুড়ে শোকের মাতম, জানাজায় লাখ লাখ মানুষের ঢল। তাবরিজ শহরে প্রথম জানাজা শেষে তেহরানে নেওয়া হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ। 5 শহরে জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলে নিজ শহর মাশহাদে দাফন করা হবে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন রাইসির নিহতের ঘটনায় ভূমিকা নেই যুক্তরাষ্ট্রের। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। শেষবারের মতো চিরচেনা রাজধানী তেহরানে ফিরেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তবে এবার নিথর দেহে। ইব্রাহিম রাইসি সহ তার সফর সঙ্গী নিহত 9 জনের মরদেহ গ্রহণ করে ইরানের রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ পর্যায়ের ব্যক্তিরা। দেয়া হয় গার্ড অব অনার। ইব্রাহিম রাইসিকে ছাড়াই তেহরানে শুরু হয় দেশটির পার্লামেন্টের 6ষ্ঠ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান। সে সময় সংসদে রাইসির নির্ধারিত চেয়ার কালো কাপড়ে ঢেকে এর উপর তার ছবি রাখা হয়। শোকে স্তব্ধ হয়ে পড়ে বাকি সদস্যরা। এর আগে উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জনের জানাজা দেয়া হয়। 5 শহরে জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলে মাশহাদ শহরে দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে। নেতাকে হারিয়ে শোকে বিহ্বল ইরানের সাধারণ জনগণ। চলছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। খবর همه ناراحت شدیم بالاخره یک رئیس جمهور مردمی و یک رئیس جمهور خستگی ناپذیرمون از دست دادیم. تونه مدیریت کنه. ما از این مراحل سخت‌تر هم گذشتیم. داشتیم اولین رئیس جمهور شهیدمون نبود. এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। দুর্ঘটনার কারণ কি এ সম্পর্কিত তথ্য নেই পেন্টাগনের কাছে। Again, they have to conduct an investigation to see what the cause of the crash was. It could be a number of things: mechanical failure, pilot error, you name it. So. I thank you.
এদিকে দায়িত্ব নিয়ে 28 জুন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট নিহতের জেরে বিশ্ব রাজনীতিতে উত্তেজনার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। রেকর্ড $2,450 পৌঁছেছে প্রতি আউন্স স্বর্ণের দাম। বেড়েছে অন্যান্য ধাতুর দামও। অন্যদিকে এশিয়ার বাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দর। আরও জানাবেন নুছাদ কামাল। বিশ্ববাজারে সোমবারের লেনদেনে রেকর্ড দরে পৌঁছেছে স্বর্ণ। বিশ্লেষক সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এর কারণ হিসেবে বলছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ধরনের উদ্বেগ বিরাজ করছে। তারই প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। সাধারণত অনিশ্চয়তার সময় নিরাপদ বিনিয়োগের মাধ্যম বলে মনে করা হয় স্বর্ণকে। সোমবার লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম পৌঁছায় প্রতি আউন্স $2,449.89। ওয়াল স্ট্রিটের আভাস, অদূর ভবিষ্যতেই স্বর্ণের দাম ছাড়িয়ে যেতে পারে $2,500। ইসরায়েল ইরান সরাসরি যুদ্ধের শঙ্কার মধ্যে গেল এপ্রিলেও বিশ্ববাজারে রেকর্ড দামে বিক্রি হয়েছিল মূল্যবান ধাতুটি। রাইসির মৃত্যু মধ্যপ্রাচ্যকে আরও অস্থিরতার দিকে ঠেলে দেবে এমন শঙ্কায় স্বর্ণের দাম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এই অস্থিরতার মাঝেই লোহিত সাগরে চীনগামী তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন জটিল রূপ নিচ্ছে, আর এর মধ্যে বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও। 11 বছরের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে রূপাও, প্রতি আউন্স প্রায় $33। এদিকে ইরান ইস্যুর পাশাপাশি সৌদি বাদশার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সহ মধ্যপ্রাচ্যের ইস্যুগুলো এখনও তেলের বাজারে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি বলছেন বিশ্লেষকরা। মঙ্গলবার এশিয়ার বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। বিনিয়োগকারীরা বলছেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি এবং সুদের উচ্চ হার বহাল থাকায় কমেছে শিল্পে তেলের চাহিদা। এতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 0.68% কমে $83 কিছু ওপরে অবস্থান করছে। নুছাদ কামাল, এখন বিশ্ব। তাপমাত্রার পারদ 48 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে ভারতের রাজধানী দিল্লিতে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। চরম বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে সরকারি বেসরকারি সব স্কুল। শিগগিরই দাবদাহের আঁচ থেকে বাঁচার লক্ষণ দেখছে না ভারতবাসী। তীব্র গরমে দেশজুড়ে অপ্রত্যাশিতভাবে বেড়েছে বিদ্যুতের চাহিদা। আরও জানাচ্ছেন নুছাদ কামাল। গেল 6 মে ভারতে বিদ্যুতের চাহিদা পৌঁছায় তুঙ্গে। একদিনে 233 গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হয়েছিল সেদিন, যা ঠিক 1 বছর আগের একই দিনে ছিল 222 গিগাওয়াটেরও কম। ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় বলছে, প্রচণ্ড গরমে দেশ জুড়ে বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহার। আগামী মাসে দেশটিতে দিনের বেলা বিদ্যুতের ব্যবহার আরও বেড়ে পৌঁছাতে পারে 240 গিগাওয়াটে। গ্রীষ্মের শুরুতেই ভারতের বড় অংশ দাবদাহের কবলে পড়লেও তুলনামূলক শীতল ছিল দিল্লি। এবার তাপপ্রবাহে নাকাল দিল্লিবাসীও। শুক্রবার থেকেই বাড়তে শুরু করে তাপমাত্রা, যা রোববার পৌঁছায় সর্বোচ্চে। সেদিন দিল্লির নাজাফগড়ে তাপমাত্রার পারদ পৌঁছেছিল 47.8 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরপ্রদেশের পশ্চিমে আগ্রায় তাপমাত্রা ছিল 47.7 ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে যা সবচেয়ে বেশি। लगभग 5-5:30 बजे, 11-11:30 बजे लोग काम करेगा। उसके बाद छुट्टी करके अपना घर चले जाओगे, फिर अपना 3 बजे फिर माओगे, फिर अपना काम पे बढ़ेगा आगे। চরম আবহাওয়ার কারণে দিল্লিতে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা হিসেবে কমপক্ষে 5 দিনের জন্য রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। 11 মে থেকে 30 জুন পর্যন্ত সরকারি বেসরকারি সব স্কুল বন্ধ রেখেছে দিল্লি শিক্ষা অধিদপ্তর। অবলা প্রাণীদের গরমের কষ্ট কমাতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে দিল্লির চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মধ্যপ্রদেশের উত্তর পশ্চিমাঞ্চল, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল, বিহার, সৌরাষ্ট্র, কুচ সহ ভারতের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে প্রায় 1 সপ্তাহ ধরে। রাজস্থান আর হিমাচল প্রদেশের কিছু অংশেও গরমে নাকাল বাসিন্দারা। অন্তত আরও কয়েকদিন গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। চলতি মাসে 8 থেকে 11টি তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতার কবলে পড়া অন্যতম দেশ ভারতে দিনে ও রাতে উষ্ণতার স্থায়িত্ব ও তীব্রতা দিন দিন বাড়ছে, যা 2050 সাল নাগাদ 2 থেকে 4 গুণ বাড়বে বলে রয়েছে পূর্বাভাস। দাবদাহ স্বাভাবিক সময়ের তুলনায় আগে শুরু হবে, বাড়বে সংখ্যা আর স্থায়িত্ব। সরকারি তথ্য অনুযায়ী ভারতে 1992 থেকে 2015 সাল পর্যন্ত 23 বছরে তীব্র গরমে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছে 22,000-এর বেশি মানুষ। গবেষকদের দাবি প্রকৃত সংখ্যা আরও বেশি। নুসহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি সাধ্য বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।